সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায় নিয়মিত আমরা চিকিৎসা বিষয়ক আয়োজন করে থাকি। সেই আয়োজনে আজকে আছেন একজন চক্ষু চিকিৎসক, তার নাম ডক্টর আতিকুল হক। আতিক ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের পত্রিকায়। ধন্যবাদ। চোখ সুস্থ থাকার ব্যাপার যেমন আছে, তেমন আসলে আছে আপনার কীভাবে আমরা সামগ্রিকভাবে সুস্থ থাকতে পারি এই ঢাকা শহরের মতো একটা এক্সোটিক শহরে, একটা রুট শহরে, যেখানে প্রতিদিন আমাদের জীবনী শক্তি নিঃশেষ হয়। আসলে সেই শহরে বেঁচে থাকাটা টাফ। চিকিৎসক হিসেবে আপনার এক্সপিরিয়েন্স কি আসলে এই বিষয়ে? আমি যদিও আই স্পেশালিস্ট, কিন্তু আমি যেটা মনে করি যে প্রত্যেকটা চিকিৎসকের আসলে তার নিজস্ব ফিল্ড, যেটা যেমন একজন কার্ডিওলজিস্ট বা একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হোক বা ইএনটি স্পেশালিস্ট হোক, যেই হোক না কেন, আমি যেটা মনে করি যে প্রত্যেকটা চিকিৎসকের মধ্যে একটা কোয়ালিটি থাকা দরকার। সেটা হচ্ছে যে তার পেশেন্টের সাইকোলজি বোঝাটা। ওকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের দেহের যে রোগগুলো হয়, সেই রোগগুলো দেহের সাথে সাথে কিন্তু আমাদের মনের উপর একটা প্রভাব ফেলে। এবং একজন রোগী যখন চিকিৎসকের কাছে যান, তার একটা এক্সপেকটেশন থাকে, আশা থাকে। তো চিকিৎসক যদি রোগীর সেই সাইকোলজিটা ধরতে না পারেন, তাহলে কিন্তু চিকিৎসাটা কমপ্লিট হবে না। হ্যাঁ, হয়তো ডায়াগনোসিস সঠিক হলো, মেডিসিনও ঠিকঠাক হলো, বাট সবসময় কিন্তু আপনার মেডিসিনে সে ভালো হবে না, বা তার মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন সেটা আসবে না। এমবিবিএসে টেক্সট বইয়ের মধ্যেই একটা কথা ছিল যে ট্রিট দ্য পেশেন্ট, নট দ্য ডিজিজ। এখন দেখবেন যে ম্যাক্সিমাম মানুষের ঢাকা শহরের, আমি জানি না এটা নিয়ে কোনো রিসার্চ আছে কি না, কিন্তু রিসার্চ করলে দেখবেন যে ম্যাক্সিমাম মানুষেরই ভিটামিন ডি এর অভাব। আচ্ছা। ম্যাক্সিমাম মানুষেরই। কারণ হচ্ছে আমরা সানলাইটে এক্সপোজড না। হ্যাঁ, বাসার মধ্যে যাচ্ছি, আবার বের হয়ে গাড়িতে অফিসে চলে আসছি, আবার অফিসেও এয়ার কন্ডিশন, সেখান থেকে বের হয়ে আবার বাসায় চলে যাচ্ছি। তো সব কিছু মিলিয়ে আসলে মেট্রোপলিটন শহরের এই ব্যাপারগুলো শুধু চোখ না, পুরো বডির উপরে একটা প্রভাব ফেলে। আমরা যেটা দেখছি যে আমাদের ঢাকা শহর আসলে পৃথিবীর সবচেয়ে বেশি দূষিত বায়ুর শহর। কখনো একে চলে যাচ্ছে, কখনো দুইয়ে চলে আসতেছে, এর নিচে আর নামতেছে না দেখছি, এবং ঘনবসতিপূর্ণ। এই সব ক্ষেত্রে আমরা চোখ কিভাবে ভালো রাখতে পারি আসলে? আমি যদি স্টেপ বাই স্টেপ যাই, হ্যাঁ, যেমন ধরেন শিশুদের কথা যদি আমি ধরি, শিশুদের কথা ধরলে যেমন উন্নত বিশ্বে ওদের একটা প্রোটোকল করাই আছে, যে যখনই একটা বাচ্চা স্কুলে অ্যাডমিশন নিতে যাবে, তখন তাকে তার আই সার্টিফিকেটটা দিতে হবে। আচ্ছা। আই চেক আপের সার্টিফিকেট। হ্যাঁ, যেই প্রোটোকলটা আমাদের দেশে নাই। যার ফলে যেটা হয় যে আমাদের অনেক বাচ্চাদেরই কিন্তু চোখের বিভিন্ন সমস্যা থাকে, বিশেষ করে চশমার পাওয়ারের সমস্যা থাকে, যেগুলো ধরা পড়ছে না। হয়তো পরবর্তীতে ক্লাসে সে যখন একটু পেছনের দিকে বসে, বা এখন তো আমাদের ক্লাসরুমগুলোও ছোট হয়ে গেছে। হ্যাঁ, ছোট হয়ে গেছে, যার ফলে ওই প্রবলেমগুলো ধরা পড়ছে না। এখন ধরা না পড়ার ফলে যে প্রবলেমটা হচ্ছে, সেটা হচ্ছে যে সে যদি সাপোজ একটা 5 বছরের বাচ্চা চশমার পাওয়ার লাগে, হ্যাঁ, এটা ধরা পড়লো না এবং সে ইউজ করলো না, আর বাচ্চা তো বুঝবেও না। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যেমন আমি এরকম প্রচুর পেশেন্ট পেয়েছি যে 16-17 বছর বয়সে গিয়ে তার সমস্যাটা ধরা পড়েছে, কিন্তু সমস্যাটা তো আগে থেকেই ছিল। হ্যাঁ, তো দেখা গেল যে তাকে যখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি এতদিন বোঝো নাই, সে তাদের রিপ্লাইটা খুব ইন্টারেস্টিং। তারা বলে যে আমি ভাবতাম যে পৃথিবীর সবাই মনে হয় এরকম ঘোলাই দেখে। আচ্ছা, ঠিক আছে, দিস ইজ নর্মাল। হ্যাঁ, তো একটা বাচ্চা তো আসলে বুঝবে না যে ক্লিয়ার ভিশন কি জিনিস, মানে পরিষ্কার দেখার ব্যাপারটা, কারণ সে ছোটবেলা থেকে ওভাবে দেখে অভ্যস্ত। এখন এইটার প্রবলেমটা যেটা হয়, সেটা হচ্ছে যে যদি 8 বছর বয়সের মধ্যে প্রবলেমগুলো তৈরি হয়, সেটা যদি ট্রিটমেন্ট করা না হয়, তাহলে কিন্তু লেজি আই হয়ে যাবে। লেজি আই হচ্ছে যে যেটাকে মেডিকেল টার্মে এমব্লায়োপিয়া বলে। লেজি আই হচ্ছে যে সাপোজ তার 8 বছরের মধ্যে চশমা বা অন্য কোনো চোখের রোগের কারণে সে চোখে কম দেখতো, ওটা ট্রিটমেন্ট করা হয়নি, পরবর্তীতে বড় হওয়ার পর ওটা ধরা পড়লো, তখন যদি আপনি ট্রিটমেন্ট করেন, কিন্তু তার ভীষণ ফলাফলটা ভালো হবে না, মানে তার ভীষণ রিকভার হবে না। কারণ হচ্ছে যে 8 বছর বয়স পর্যন্তই আমাদের
চোখের যে দৃষ্টি তো আসলে শুধু দেখা না, এটার মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, যেমন হচ্ছে কালার, ফিল্ড, হ্যাঁ, ডেপথ, এই যে আমরা 3D একটা পারসেপশন পাই, এই সব কিছু এই 8 বছর বয়স পর্যন্ত ডেভেলপ করে। আচ্ছা, ঠিক আছে, তো এখন ওই সময় যদি সে ব্লার দেখে তাহলে কিন্তু তার ওই সেন্সগুলো তৈরি হবে না। কিভাবে তৈরি হবে না? যে একটা ব্রেইন লাইক একটা যখন একটা শিশু জন্ম নেয় তখন একটা ব্রেন হচ্ছে একটা নতুন কম্পিউটারের মতো। একটা নতুন পিসিতে যেরকম একটা মেমোরি আছে, মেমোরিটা ফাঁকা, হ্যাঁ, আপনি ওটাকে যত রিচ করবেন কম্পিউটার তত রিচ হবে আস্তে আস্তে, সেম। তো আমাদের চোখের যে ব্যাপারগুলো আমি দেখছি, আমার এই যে উঁচু নিচু সেন্স, কালার সেন্স, তারপরে বিভিন্ন বিষয়, এগুলো ওই সময় তৈরি হওয়া মানে কি? মানে হচ্ছে যে ব্রেনের যে কানেকশনগুলো আছে, যেগুলোকে আমরা সিনাপস বলি, নিউরনের যে সিনাপস, এই সিনাপসগুলো তৈরি হবে। তো ওই তৈরি হওয়ার জন্য তো আমার স্টিমুলেশন লাগবে, আমাকে দেখতে হবে জিনিসটা। যখনই চোখ দেখবে, চোখ ব্রেনে সিগন্যাল পাঠাবে, ব্রেন তখন ওটাকে প্রসেস করার জন্যই ওই সিনাপসগুলো তৈরি করতে থাকবে। এখন সিগন্যালই যদি না যায় তাহলে ওই সিনাপসটা তৈরি হবে না, আর ব্রেনের ডেভেলপমেন্ট কমপ্লিট হয়ে যায় 8 বছর বয়সে। আচ্ছা, তারপরে হয়, বাট মেজর যে ডেভেলপমেন্ট সেটা 8 বছরের মধ্যে হয়ে যায়। যেমন দেখেন একটা বাচ্চার পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেটাও কিন্তু 8 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, এখন প্রবলেম যেটা হচ্ছে যে আমাদের দেশের প্যারেন্টসদের, হ্যাঁ, সাপোজ একটা 5 বছরের বাচ্চার চোখের চশমার পাওয়ারের সমস্যা ধরা পড়লো, বাবা মা প্যানিকড হয়ে যায়, হতাশ হয়ে যায়, এত ছোট বাচ্চা চশমা দেবো, চশমা ছাড়া হতে পারে না, মানে তারা ডিপ্রেশনে চলে যায়। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এটা যে তার বাচ্চার জন্য দরকার সেটা বুঝতে চায় না। এমন অনেক বাচ্চা দেখছি আমি যে প্রেসক্রিপশন করে দেওয়ার পরে আবার হয়তো 1-2 বছর পরে আসছে, কি হয়েছে, চশমা পরাই নেই। ঠিক আছে, তারা মানে ওই 1-2 বছরের চশমা ব্যবহারই করে না, হ্যাঁ, তারা এটাকে ট্যাবু হিসাবে দেখে, ট্যাবু হিসেবে দেখে যে এটা আমার বাচ্চার একটা উইকনেস। বড়দের ক্ষেত্রে যেটা প্রবলেমটা হচ্ছে, মেট্রোপলিটন সিটি সহ, এখন যদিও গ্রামেও হয়ে গেছে, কারণ গ্রামের লাইফস্টাইলও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি গ্রামে গেলে দেখবেন যে মানুষ পরিশ্রম করে না, এবং ডায়াবেটিসের রোগীর সংখ্যাও বাড়ছে, হাইপারটেনশন, যেগুলো আগে সবসময় বলতো বড় লোকের অসুখ, হ্যাঁ, সেগুলো কিন্তু গ্রামেও ছড়ায় পড়ছে। আর মেট্রোপলিটন সিটিতে তো এটা মহামারী একদম। তো এখন ডায়াবেটিস, হাইপারটেনশন, মানে প্রেশার, যেটা হাই প্রেশার, এইগুলোর চোখের উপরে সরাসরি ইফেক্ট ফেলে, বিশেষ করে চোখের রেটিনায়। আচ্ছা, হ্যাঁ, এবং এটা হচ্ছে কিন্তু আমরা যেমন ব্লাইন্ডনেস যেটা বলি, ব্লাইন্ডনেসকে আমরা দুইভাবে করি, একটা হচ্ছে রিভার্সিবল, আর একটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল কি, যেমন ধরেন চোখে ছানি হলো, আমি অপারেশন করে দিলাম, আপনি ভালো দেখবেন, এটা হচ্ছে রিভার্সিবল। বা আপনার কর্নিয়াতে একটা প্রবলেম হলো, ওটাকে আমি কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে দিলাম, আপনি ভালো দেখছেন, এটা হচ্ছে রিভার্সিবল ডিজিজ। বাট রেটিনা যেটা, ওটা তো আসলে আমাদের মানে ব্রেইনের একটা পার্ট, মানে নার্ভ। হ্যাঁ, রেটিনাটা হচ্ছে নার্ভ, মানে সেন্সর। তো ওইটা যদি ড্যামেজ হয়, ওইটা কিন্তু ইরিভার্সিবল। তো ওইগুলা থেকে যদি রেটিনাটা পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়, সেটা কিন্তু আর রিকভার করা যায় না। তো এটার একমাত্র হচ্ছে প্রিভেন্টিভ মেজার নিতে হবে। এটা কি কিউরেবল নয়? মানে যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে তাহলে কি এটা কিউর করা সম্ভব? হ্যাঁ, কিউর করা যায়। মানে মনে করেন একদম আর্লি স্টেজে ধরা পড়লো, তখন যদি আমি তার লাইফস্টাইল মডিফিকেশন বা ডায়াবেটিস কন্ট্রোল, হাইপারটেনশন কন্ট্রোল সব কিছু যদি ওয়েল মেনটেন্ড হয়, তাহলে আবার সে নর্মাল স্টেটে আসতে পারে। যেটা জিনিস আপনি বললেন যে এই যে লাইফস্টাইল মডিফিকেশন করলে আসলে চোখের অনেক কিছু মানে রোগ থেকে মুক্ত থাকা সম্ভব, এই লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে মানে কোন বিষয়গুলোকে ইনক্লুড করতে আপনি মানে বলবেন আর কি? প্রায় মনে করেন যে 20-30 বছর আগেই সিঙ্গাপুর, তাইওয়ান, মানে আগে থেকেই যারা মেট্রোপলিটন সিটি হিসাবে এস্টাবলিশড, ওইসব সিটিতে কিছু স্টাডি ছিল যে ওদের বাচ্চাদের চোখের চশমার প্রয়োজনটা বেশি, মানে রেটটা, প্রিভ্যালেন্সটা বেশি। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে তাদের আউটডোর অ্যাক্টিভিটি কম। আচ্ছা, কারণ সিঙ্গাপুর বা তাইওয়ান আপনি তো জানেনই, সব হচ্ছে উঁচু উঁচু বিল্ডিং, আর বাচ্চারা স্কুল যাচ্ছে, বাসায় আসছে, বাসার মধ্যেই থাকছে, মানে তাদের মানে তাকানোর যে হরাইজন সেটা লিমিটেড। রাইট। হ্যাঁ, তখন বাধ্য হয়ে কি হচ্ছে, সে তখন সবসময় কাছের জিনিসের দিকে তাকাচ্ছে। সেটা বই হতে পারে, খেলনা হতে পারে, ডিভাইস হতে পারে, ভিডিও গেম হতে পারে, এখন যেমন মোবাইল ফোন।
এখন আমাদের ঢাকা শহরে সেম প্রবলেমটা শুরু হয়ে গেছে। আচ্ছা। হ্যাঁ, এখন আমাদের বাচ্চারা বাইরে আউটডোর অ্যাক্টিভিটি কম। তার ফলে যেটা হচ্ছে যে তারা সবাই হচ্ছে কি করবে, এন্টারটেনমেন্ট তো লাগবেই। আবার এখানে তো এক ধরনের টেবুও আছে, আমাদের ছাদেও যাওয়া যায় না। হ্যাঁ, বিল্ডিংগুলোতে ছাদে যাওয়া যায় না, বিভিন্ন রকমের রেস্ট্রিকশন দিয়ে রাখে। হ্যাঁ, তো এই জায়গাটাতে প্রবলেম। হ্যাঁ, যখন হচ্ছে আমরা কন্টিনিউয়াস মানে আমাদের চোখের একটা রেস্টিং স্টেজ থাকে আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্টেজ। রেস্টিং স্টেজটা হচ্ছে কখন, যখন আমরা দূরে তাকাই। আচ্ছা, হ্যাঁ, মানে যখন আমরা দূরে তাকাচ্ছি তখন চোখ চোখ কিন্তু রেস্টিং স্টেজে আছে মোটামুটি। ওকে, হ্যাঁ, মোটামুটি রেস্টিং স্টেজে। হ্যাঁ, আর যখনই আমি কাছে তাকাচ্ছি তখন কিন্তু আমার চোখের মাসলগুলোকে একটা এক্সট্রা এফোর্ট দিতে হয় আচ্ছা, ফোকাস করার জন্য। হ্যাঁ, ফোকাস করার জন্য। যেমন ক্যামেরায় আপনার যদি খুব ক্লোজ ছবি তুলতে চান তাহলে আপনার ম্যাক্রো লেন্স লাগে। তো আমাদের চোখ তো ক্যামেরার মতোই। তো যখন আপনার কাছে কন্টিনিউয়াস তাকিয়ে আছেন তখন কিন্তু আপনার ওই যে চোখের যে মাসলগুলো আছে ও কন্টিনিউয়াস একটা মানে অ্যাক্টিভিটির মধ্যে থাকে, কন্ট্রাক্টেড অবস্থায় থাকে, সংকুচিত অবস্থায় থাকে। ও ফ্যাটিক হয়ে যায়, টায়ার্ড হয়ে যায়। তখন সে যেটা করে, যারা মায়োপিক মানে যাদের মাইনাস পাওয়ার লাগে, ওদের চোখের সাইজ কিন্তু বড়, মানে স্বাভাবিকের চেয়ে। আচ্ছা, যার ফলে ওদেরকে কিন্তু আমরা কি বলি যে রসদৃষ্টি, মানে হচ্ছে ও কাছের জিনিস ভালো দেখে। কারণ হচ্ছে ন্যাচারালি সে কাছের জিনিস ফোকাস করতে পারে ভালো, কারণ হচ্ছে তার চোখের চেঞ্জটা এমনভাবে হয়েছে যে ওই চেঞ্জের ফলে চোখের ফোকাসিং পাওয়ার বেড়ে যায়। মানে বডিও সেভাবে আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করবে। তখন হবে কি, সে মায়োপিক হয়ে যাবে। এবং দেখবেন যে আমাদের জেনারেশন, আমরা যারা 90s বলি, আমাদের জেনারেশনের মধ্যেও যারা খুব পড়ুয়া ছিল, একটা ট্রেন্ড কিন্তু আপনি দেখবেন, খেয়াল করলে যে যারা খুব পড়ুয়া ছিল তারা সবসময় চশমা পরে। এবং এটা একটা সিম্বল কিন্তু যে চশমা পরা মানে ভালো ছাত্র। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওদের আউটডোর অ্যাক্টিভিটি কম ছিল। আমার কাছে যেটা মনে হয় সবসময় যে সবকিছুর সঙ্গে সবকিছুর একটা যোগসূত্র আছে। এভরিথিং ইজ কানেক্টেড। মানে এটাই নয় যে আসলে চোখের অসুখ মানে চোখের অসুখ, এটাই নয় যে আসলে হৃৎপিণ্ডের অসুখ মানে হৃৎপিণ্ডের অসুখ। চোখ, হৃৎপিণ্ড, কিডনি সব আসলে রোগগুলো এক জায়গা থেকেই তৈরি হতে পারে, বা সিচুয়েশনটা ওই রকমই থাকতে পারে আসলে। মানে সবকিছু আসলে আমাদের লাইফস্টাইল, এবং এটা হচ্ছে সামগ্রিক একটা ব্যাপার। হ্যাঁ, তার মানে হচ্ছে যে চোখ ভালো রাখতে গেলে আমার পার্ক ভালো রাখতে হবে, চোখ ভালো রাখতে গেলে আমার বায়ু ভালো রাখতে হবে। ইন্টারেস্টিং কিন্তু। যেমন ধরেন যে চোখের যে রোগগুলো হচ্ছে আমাদের, হ্যাঁ, আমি আপনাকে একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আমি এই পর্যন্ত যতজন আমাদের যে হিল ট্র্যাক্টস আছে ওখানকার যারা ইন্ডিজিনিয়াস পিপল আছেন, তারা মনে করেন যে অনেক সময় তো ঢাকায় আসে, হয়তো তাদের ছেলে মেয়ে কেউ জব করে, পড়াশোনা করে, বিভিন্নভাবে আসে, তাদের চোখে তেমন কোনো প্রবলেম নেই। আচ্ছা, হ্যাঁ, কারণ তারা ওরকম একটা এনভায়রনমেন্টে থাকে। মানে এনভায়রনমেন্টটা হয়তো মানে কিউর করা বা ক্লিয়ার করা বা ক্লিন করাটা আসলে আমাদের সবার হাতে নাই না, কিন্তু লাইফস্টাইলটাকে ঠিক রাখাটা এটা আমাদের হাতে আছে। এখন মনে করেন যে আপনি কি খাবেন, আপনি কখন ঘুমাবেন, আপনি কখন উঠবেন, এগুলো কিন্তু আপনার হাতে একদম। বা আপনি হচ্ছে ডেইলি একটু এক্সারসাইজ করবেন কিনা, এটাও কিন্তু আপনার হাতে। ব্যস্ততা হচ্ছে একটা বাজে অজুহাত। হ্যাঁ, মনে করেন যে এক্সারসাইজ বিভিন্নভাবে করা যায়। আপনি ঘরের মধ্যেও করতে পারেন। বডি যদি ফিট থাকে তাহলে কিন্তু আপনি অনেক ডিজিজ থেকে মুক্ত। আচ্ছা, এই মেজর যে রোগগুলো এখন হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, স্ট্রোক হচ্ছে, সব কিছুর একটা মানে যদি আপনি বলেন যে ইন্ডিকেটর, সেটা কিন্তু হচ্ছে আপনার ওভারওয়েট। তো আমার যেটা মনে হচ্ছে যে ইন জেনারেল আমাদের লাইফস্টাইলে কোথাও না কোথাও একটা ঝামেলা আমরা তৈরি করে রাখছি। মানে ওই কালচারটা আমরা ডেভেলপ করতে পারিনি, বা মানুষের মধ্যে ওই সচেতনতাটা ডেভেলপ করতে পারিনি। আতিক ভাই, এখন মানে এইটা আসলে তো বলে শেষ করার মতো বিষয় নয় যে এনভায়রনমেন্ট, লাইফস্টাইল সব কিছু মিলায় তো এটা একটা বিশাল ব্যাপার। খুব অল্প সময়ের আলোচনায় ওটা হবে না, বা অল্প সময়ের পরিকল্পনাতে হবে না। এবং কিছু বিষয় আছে যেটা আসলে আমাদের হাতে নেই, আমরা করতে পারবো না। লাইক এনভায়রনমেন্ট ইস্যু, আমরা সাধারণ মানুষ এটাকে মিট আপ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা একটু আপনার ফিল্ডে আসি, অর্থাৎ চোখের দিকে আসি আর কি। যে চোখ তো সুস্থ রাখতে হবে আসলে, এটার প্রাথমিক ট্রিটমেন্ট একজন মানুষ আসলে কি করতে পারে? মানে ট্রিটমেন্টের চিকিৎসা অর্থে আমি বলছি না, মানে একজন মানুষ কি করতে পারে আসলে প্রাথমিকভাবে এটা ভালো রাখার জন্য? আচ্ছা,
আমার যেটা মনে হয় যে একটা সিস্টেম আমাদেরকে দাঁড় করাইতে হবে। সেটা হচ্ছে যে যেমন আমি শুরু থেকেই আসি, আমি বারবার কিন্তু বাচ্চাদের দিকে কেন যাচ্ছি, কারণ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা ব্লাইন্ডনেস নিয়ে যখন কাজ করে তখন মনে করেন যে একটা 60 বা 70 ইয়ার্স একটা মানুষ তার একটা ব্লাইন্ডনেস হলো, আর একটা 5 বছরের বাচ্চা ব্লাইন্ডনেস হলো, দুটা কিন্তু এক না। ডেফিনেটলি এটা ইকোনমিক্যালি যদি আপনি ক্যালকুলেট করেন, সে কিন্তু তার পরিবারের জন্য, সোসাইটির জন্য এবং আলটিমেটলি রাষ্ট্রের জন্য একটা মানে লায়াবিলিটি হয়ে যাচ্ছে। বোঝা শব্দটা আমি বলবো না, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো ওইটাকে যদি আপনি ইকোনমিক্যালি ক্যালকুলেট করেন তাহলে কিন্তু অনেক বিশাল একটা লস। তো এই জন্য আমার পরামর্শ সেটা হচ্ছে যে প্রত্যেক বাবা মায়ের প্রতি আমার পরামর্শ যে বাচ্চাকে অ্যাটলিস্ট স্কুলে দেওয়ার আগে একবার চোখ পরীক্ষা করান। আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে বাচ্চার চোখের যদি কোনো সিমটম দেখে, যেমন চোখ কসলাচ্ছে বা সে চোখ মিটমিট করে তাকাচ্ছে বা যে কোনো ধরনের অ্যাবনর্মালিটি লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে, তাহলে একটু চক্ষু বিশেষজ্ঞ দেখায় নেওয়া উচিত অ্যাটলিস্ট। আর বড়দের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে মেজর পরামর্শ আমার সেটা হচ্ছে যে যাদের ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিডনি ডিজিজ এই ধরনের রোগ আছে, ইয়ারলি একবার চোখটা চেক আপ করানো উচিত। আর এখন তো বোধহয় আমাদের মানে চোখের চিকিৎসাও বেশ সহজই হয়েছে এবং যেটা আমি প্রাউডলি বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বাংলাদেশে অ্যাটলিস্ট এই সেক্টরটা, চোখের সেক্টরটা একদম ওয়ার্ল্ড ক্লাস ডেভেলপড। তাই বলছেন? মোটামুটি মানে 1.1% হয়তো এদিক সেদিক হতে পারে, যেগুলো হচ্ছে হায়ার লেভেলের রিসার্চ, হ্যাঁ, যেমন ধরেন বায়োনিক আই বা হচ্ছে জিন থেরাপি, ওগুলো হয়তো আমাদের দেশে এখনো অ্যাভেলেবল না, বা ওগুলো তো উন্নত দেশে এখনো অ্যাপ্রুভ না, ওগুলো তো আন্ডার রিসার্চ আছে। কিন্তু বর্তমানে যেগুলো অ্যাপ্রুভড চোখের টেকনোলজি, ট্রিটমেন্টের টেকনোলজি, সব কিছু বাংলাদেশে অ্যাভেলেবল। এই প্রসঙ্গটা যেহেতু আসলো, একটু আলাপ করে নিই আর কি, যে আমাদের এখানে চিকিৎসা ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাটা খুব কম। এটার নানাবিধ কারণ আছে, সেটা আমরা আলাপ করতেই পারি। এটা টু ওয়ে ব্যাপার। হ্যাঁ, এটা টু ওয়ে ব্যাপার। তো সেইটা আমরা যদি বলি যে মানে এই যে কম, আস্থা কম, যার কারণে মানুষ আসলে একটু কিছু হলেই আসলে দেশের বাইরে চলে যায়, দেশের বাইরে, সেই অবস্থা কি আসলেই আছে? মানে আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন বিভিন্ন হাসপাতালে। হ্যাঁ, কিছুটা তো আছেই, তবে চোখের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা কিছুটা কম। আচ্ছা, এখন মোটামুটি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের যারা চক্ষু বিশেষজ্ঞ আছে তাদের কাছেই ম্যাক্সিমাম মানুষ ট্রিটমেন্ট নেই। আচ্ছা, ম্যাক্সিমাম মানুষ হয়তো দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে যাচ্ছে ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে, থাইল্যান্ডে, সিঙ্গাপুরে যাচ্ছে। তাহলে আমাদের এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে, সেইটার মান কেমন বলে আপনার মনে হয়? বাংলাদেশে আসলে একদম সুপার স্পেশালাইজড চোখের হাসপাতাল সরকারি লেভেলে ওই একটাই। আচ্ছা, যেটাকে অ্যাপেক্স ইনস্টিটিউট বলে, এবং ওখানে মোটামুটি চোখের যত ধরনের ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস, ইনস্ট্রুমেন্ট সব অ্যাভেলেবেল, এবং চিকিৎসার মানও ভালো। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, যেহেতু একমাত্র প্রতিষ্ঠান, পুরো দেশের সব রোগী কিন্তু ওখানে আসছে, রাইট, হ্যাঁ, যার ফলে মানে ওভারবার্ডেন্ড। না, আমি গিয়েছিলাম, আমার এক্সপিরিয়েন্স আছে, সেটা হচ্ছে মানে ওই সেম আর কি, যে একজন তো একদিনে দেখার কথা সব মিলায় হয়তো 500 রুগী, সেখানে হয়তো দেখা গেল যে 2টা পর্যন্ত চিকিৎসকেরা দেখছেন হচ্ছে 1500-2000 রুগী। মানে এটা তো আসলে ওভার ক্রাউডেড না, মানে তার চেয়েও বেশি কিছু, অনেক বেশি। মানে এতগুলো মানুষের যদি চিকিৎসা দিতে হয় এক জায়গা থেকে, এটা হচ্ছে একটা প্রবলেমও। কিন্তু মনে করেন যে একটা গরিব মানুষ, তার চোখের যে ট্রিটমেন্ট সেটা এখানে ছাড়া আর কোথাও সরকারি লেভেলে অ্যাভেলেবেল নাই। তাকে কিন্তু ওই মনে করেন একটা পঞ্চগড়ের রোগী বা একটা কক্সবাজারের রোগী, তাকে কিন্তু এত দূর আসতে হচ্ছে, তার এক্সপেন্ডিচার বেড়ে যাচ্ছে। এমনিতেই সে পোর, চিকিৎসা খরচ কম হলেও তার আনুষঙ্গিক খরচটা বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যেহেতু চোখের সেক্টরে প্রায় 14 বছর ধরে কাজ করছি, তো আমার এক্সপিরিয়েন্স থেকে আমি একটা মানে যেটাকে বলেন যে পরামর্শ বা আমার ইনপুট, সেটা হচ্ছে যে যদি আমাদের প্রতিটা বিভাগীয় শহরে এরকম করে একটা হসপিটাল তৈরি করা যেত, অ্যাটলিস্ট বিভাগীয় শহরে, হ্যাঁ, মনে করেন রংপুরে একটা ওরকম হসপিটাল তৈরি হলো, তাহলে কিন্তু আপনার পঞ্চগড়ের রোগীটাকে ঢাকায় আসতে হচ্ছে না। হ্যাঁ, বা আমাদের একটা কমন
অভিযোগও আছে চিকিৎসকদের নিয়ে যে ওরা ঢাকার বাইরে যেতে চায় না। হ্যাঁ, তখন কিন্তু চিকিৎসক যখন তার কাজের ক্ষেত্র পাবে, যে আমি যেই সাবজেক্টটাতে আমি সুপার স্পেশালাইজেশন করলাম, হ্যাঁ মনে করেন যে আমি রেটিনা স্পেশালিস্ট, হ্যাঁ এখন আমার সরকারি চাকরি নিয়ম অনুযায়ী আমাকে পোস্টিং দিল সাপোজ রংপুরে, কিন্তু রংপুরে গিয়ে তো আমি আমার কাজ করতে পারবো না, কারণ ওখানে ওই সেট আপ নাই। তখন কিন্তু আমি হতাশ হয়ে যাব, এবং তখন আমি বাই হোক আর বাই ক্রুক যেভাবে হোক আমি আবার ঢাকায় ব্যাক করার চেষ্টা করব। কিন্তু ওখানেই যদি একটা সুপার স্পেশালাইজড হসপিটাল থাকে যেখানে আমি আমার কাজটা করতে পারবো, তাহলে কিন্তু অনেকে থাকবে। তো এখানে টু ওয়ে একটা বেনিফিট হচ্ছে, রোগীরাও সুবিধা পাচ্ছে, আবার এদিকে চিকিৎসকদেরকেও আমি ইউটিলাইজ করতে পারছি। এই একটা মাত্র প্রতিষ্ঠানের উপর এত চাপ পড়তো না। হ্যাঁ, মানে এটাকে ডিসেন্ট্রালাইজ করা। সেই ডিসেন্ট্রালাইজ করার কথা তো বহুদিন থেকে আমরা শুনছি, মানে এটা তো আমার মনে হচ্ছে যে আমি যতদিন এ পর্যন্ত আমার বয়স যা ডিসেন্ট্রালাইজ কিন্তু হচ্ছে না। এটা একটা সিস্টেমের বিষয়, নিশ্চিতভাবে এটা নীতি নির্ধারকদের ব্যাপার, আমরা আমাদের মতামতটা জানালাম। আপনি বলছেন যে এখন বাংলাদেশের বিশেষ করে চক্ষু রোগের চিকিৎসা বেশ উন্নত এবং সহজলভ্য, কিন্তু একটা মাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, এটার উপর চাপ কমাতে হলে আসলে মানে বিভাগীয় শহরগুলোতে শহরগুলো এবং আমাদের যতগুলো বড় বড় মেডিকেল কলেজ আছে সেই মেডিকেল কলেজগুলোকেও এনরিচ করতে হবে, তাহলে আসলে কিন্তু প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে সেবাটা। আমি যেমন আপনাকে উদাহরণ হিসেবে বলি যে মনে করেন ঢাকা শহরের কথাই যদি আমি বলি, হ্যাঁ তো ঢাকা শহরে মনে করেন যে বিশাল এরিয়া, এখানে আপনার মেডিকেল কলেজ আছে, সরকারি মেডিকেল কলেজ আছে, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, ওদিকে কুর্মিটোলা, ওইদিকে আছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, মানে ওটা স্বায়ত্তশাসিত। আমি মেজর যে সরকারি মেডিকেল কলেজগুলোর কথা বললাম, লেট অ্যালোন প্রাইভেট, ঠিক আছে। তো এই সরকারি মেডিকেল কলেজের যে চক্ষু বিভাগগুলো আছে, ওখানে যদি আমি আমার যে চোখের তো এখন সবগুলো হচ্ছে সাব স্পেশালিটি, হ্যাঁ যেমন কর্নিয়া, হ্যাঁ রেটিনা, তারপর হচ্ছে লেন্স, সবগুলো কিন্তু আলাদা আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা, হ্যাঁ, এবং আমরা কিন্তু চোখের ডাক্তাররা এখন সবাই আমাদের MBBS এর পরে FCPS বা MS ডিগ্রি কমপ্লিট করার পর আবার সাব স্পেশালিটিতে ডিগ্রি নিচ্ছি, ফেলোশিপ করছি, মানে সুপার স্পেশালাইজেশন যেটাকে বলে। তো এখন যদি আমি আমার এই 5-6টা মেডিকেল কলেজ যে এই সাব স্পেশালিটিগুলো চালু করে দিতে পারি, তাহলে কিন্তু ঢাকা শহরের মধ্যেই যে পেশেন্টগুলো আছে তারাও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এটা সিম্পল ব্যাপার, আপনি যখন জানবেন যে ওকে এই সার্ভিসটা ঢাকা মেডিকেলে আছে, আপনার বাসা হচ্ছে চানখারপুলে, তা আপনি নিশ্চয়ই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আসবেন না, আগারগাঁয়ে আসবেন না, আপনি ঢাকা মেডিকেলেই যাবেন। যার বাসা মুগদায় সে তো মুগদাতেই যাবে, ঠিক সেম ভাবে আসলে যার বাড়ি পঞ্চগড় সে রংপুরে যাবে, যার বাড়ি সিলেট সে সিলেটেই যাবে, এরকমই ব্যাপারটা। তার ফলে হবে কি যে আমার মানুষের মোবিলিটিও কিন্তু কমে যাবে। রাইট। এবং যেটা জিনিস আমরা আলাপ করছিলাম যে ইয়েটা আপনার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা খরচ কিন্তু সত্যিই খুব কম, মানে এত কমে চিকিৎসা হইতে পারে এটা আমার নিজেরই আসলে বিশ্বাস হয়নি প্রথমে। আমি হচ্ছে একদিন ওই দোকানে একটু কেনাকাটা করতে গেলাম, মানে মুদি দোকানে, তো ওই দোকানদার আমাকে বলছেন যে আপনাদের হসপিটালে গেছিলাম, ওখানে একজন প্রফেসর আমাকে দেখছেন এবং আমাকে চিকিৎসা দিয়েছেন, মেডিসিন দিয়েছেন, এবং উনি বললো যে ওনার পাশে একটা মেডিসিনের শপ আছে, তো উনি বললো যে আমি এসে মেডিসিনগুলোর দামগুলোও দেখলাম যে কত। হ্যাঁ, তো উনি আমাকে বললো যে দেখেন আমি কিন্তু ওখান থেকে সার্ভিস পেলাম, একজন প্রফেসরের ভিজিট যদি আমি প্রাইভেটের সাথে তুলনা করে, যে প্রফেসর ভিজিট তখনকার কথা বলছে যে 1000 টাকা যদি ভিজিট হয়, আর সাথে আমাকে মেডিসিন দিয়েছে প্রায় 700 টাকার, তা আমি 1700 টাকার সার্ভিস 10 টাকা দিয়ে পেলাম। চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যে ছানি অপারেশন হয়, হ্যাঁ যেটা বাইরে করতে গেলে আপনার 20, 30, 40, 50, 1 লাখ বিভিন্ন প্যাকেজ আছে, টাকা খরচ হয়, ওটা কিন্তু ওখানে একদম ফ্রি অফ কস্ট, এবং ওখানে কেবিন ভাড়া বা এটা সেটাও খুবই কম, মানে সত্যি মানে আমরা যেটা মনে হয় যে আমরা যারা মনে করি যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা হয় না, তারা এই ইনস্টিটিউটগুলোতে আসবেন, দেখবেন যে আসলে মানে কতটা সুন্দরভাবে চিকিৎসা হয়। ডেফিনেটলি আতিক ভাই যেটা বলছিলেন উনার এক্সপিরিয়েন্স থেকেই বলছিলেন যেখানে ওভার ক্রাউডেড মানে যেটা আমিও বলছিলাম যে এই 100 জন রুগী একজন চিকিৎসক 100 জন রুগী কয়েক ঘন্টার 8 ঘন্টার মধ্যে দেখবে কিভাবে,
এটা তো সম্ভব না আসলে, মানে কোয়ালিটিটা এনশিওর করা সম্ভব হয়। তো সেটা যদি মানে একটু কমায় ফেলা যায় তাহলে দেখবেন যে আসলে সত্যি, এবং সেটা কমানোর জন্যে বোধহয় একটাই উপায় আছে, সেটা হচ্ছে যে আমাদের সাধারণ মানুষের সচেতনতা, যাতে আসলে আমাকে হাসপাতাল পর্যন্ত যেতে না হয়। সেটা একটা বড় বিষয়। প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার। তো সেই প্রিভেনশন বিষয়ে আমরা কথা বলছি না, আপনি এই যে প্রিভেনশন বিষয়ে আমরা অনেকটাই কথা বলেছি এর আগে আতিক ভাই, কিন্তু মোদ্দা কথা যেটা আপনি বলতে চাইলেন সেটা হচ্ছে যে মানে যদি লাইফস্টাইল আমরা ঠিক রাখি তাহলে আসলে চোখের অসুখ শুধু নয়, আরও অনেক অসুখ আমরা আসলে কম হবে। তো সেই লাইফস্টাইল, এটা তো আসলে যে যেভাবে যার সুবিধা মতো লাইফস্টাইলটাকে মডিফাই করবে, এই তো বিষয়টা। এর বাইরে আপনার আর কোনো বক্তব্য আছে কিনা? আমার কাছে যেটা মনে হয় যে সুস্থ থাকতে চাওয়াটাও একটা চয়েস। সুস্থ থাকতে চাওয়াটাও একটা চয়েস, রাইট। ঠিক আছে, আপনি চান কিনা, চাই কিনা, হ্যাঁ, বা আপনি কনসার্ন কিনা, রাইট। হ্যাঁ, মনে করেন যে আমার সিঙ্গারা খেতে খুব ভালো লাগে, তো তাই বলে কি আমি এখন প্রতিদিন 10-12 টাকার সিঙ্গারা খাবো? এটা কাজের কথা হবে না। হ্যাঁ, সো কোন জায়গাটায় থামতে হবে, হ্যাঁ, এটা জানাটা জরুরি। যে এখনকার মডার্ন সোসাইটিতে একটা খুব পপুলার টার্ম হচ্ছে মিনিমালিজম। হ্যাঁ, তো এই মিনিমালিজমের প্র্যাকটিসটা আনাটা খুব জরুরি। মনে করেন যে এটা শুধু ফুড না, সব কিছু, কাপড় চোপড়, আপনার অ্যাক্সেসরিজ, যা মনে করেন যে আমার শখ হচ্ছে গরিব ওয়াচ, অনেকের থাকে। এখন আমার সামর্থ্য আছে বলেই আমি 50টা ঘড়ি কিনে রেখে দেবো, এটা তো নট হেলদি প্র্যাকটিস। বা আমার সামর্থ্য আছে দেখেই আমি 10টা ব্লেজার কিনে রেখে দিলাম, দ্যাট ইজ নট হেলদি প্র্যাকটিস। হ্যাঁ, এই জিনিসটা পুরো ওয়ার্ল্ডের মানুষের মধ্যেই প্র্যাকটিস আনতে হবে, না হলে তো আমরা আমাদের এনভায়রনমেন্টকে টিকাইতে পারবো না। হ্যাঁ, মনে করেন যে উন্নত বিশ্ব ওরা মনে করছে যে আমরা তো প্রোটেক্টেড, আমরা তো গ্রিন, কিন্তু আলটিমেটলি তা হচ্ছে পুরা ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট কিন্তু কানেক্টেড একেবারে। হ্যাঁ, কানেক্টেড। দেখবেন যে এখন ইউএসএতে ঘন ঘন টর্নেডো হচ্ছে, ঘূর্ণিঝড় হচ্ছে, ওদের ওখানে দাবানল হচ্ছে, কানাডায় দাবানল হচ্ছে, অস্ট্রেলিয়ায় হচ্ছে, অ্যামাজন তো মাঝে মাঝেই পুড়ে যায়। হ্যাঁ, তারপর মনে করেন সৌদি আরবে বন্যায় ভেসে যাচ্ছে, রাইট। হ্যাঁ, সো নো ওয়ান ইজ প্রোটেক্টেড। কারণ হচ্ছে যে পুরা ওয়ার্ল্ডের, আমার যেটা ফিলোসফি সেটা হচ্ছে পুরা ওয়ার্ল্ডের প্রত্যেকটা প্রাণ হচ্ছে কানেক্টেড। আপনি একটা সিগারেট খাচ্ছেন না, স্মোক করছেন, ওইটার যে ধোঁয়া আপনি এনভায়রনমেন্টে ছাড়লেন, সেটাও কিন্তু এনভায়রনমেন্টের টোটাল যে ইম্প্যাক্ট সেটার মধ্যে যোগ হলো। সো ওই ব্যাপার হচ্ছে যে যার যার জায়গা থেকে একটু সচেতন হওয়া, যে আমি কিভাবে আমার নিজেকেও সুস্থ রাখতে পারি, আমার পরিবেশটাকেও সুস্থ রাখতে পারি, পুরো পৃথিবীটাকে আমরা ভালো রাখতে পারি। ডক্টর আতিকুল হক যেটা আসলে বলতে চাইলেন, আমি যতটুকু বুঝেছি, যদি আমরা রিক্যাপ করি বিষয়টাকে, তাহলে হচ্ছে যে আপনার সুস্থ থাকতে চাওয়াটা অবশ্যই একটা চয়েস। সেই চয়েসের ভিতরে আপনি যাবেন কি যাবেন না সেটা আপনার চয়েস, এটা আমরা আপনাকে ফোর্স করতে পারবো না। কিন্তু এটা আমরা বলতে পারি একজন এক্সপার্ট হিসেবে তিনি সেটাই বলেছেন যে সুস্থ থাকতে চাওয়াটা নিজের একজন মানুষের এটা চয়েস। এবং যদি সুস্থ থাকতে চায় কেউ, তাহলে অবশ্যই শুধু চোখের রোগ নয়, আরও যে রোগগুলো আছে আমাদের, বিশেষ করে আমাদের এই বাংলাদেশে এবং ঢাকা শহরে তো বটেই, পুরো বাংলাদেশে ডায়াবেটিস এবং হৃদরোগের মতন রোগগুলোর প্রাদুর্ভাব অনেক বেশি। সেগুলোতে মানুষ হুটহাট করে মারা যাচ্ছেন। আরও অনেক কিছু হচ্ছে, ক্যান্সার ছড়িয়ে পড়েছে অনেক ভাবে, এবং ক্যান্সার রোগীর সংখ্যা এখন বাড়ছে দিন দিন। এই সব কিছুই হয়তো নিয়ন্ত্রণে রাখা সম্ভব যদি আসলে একজন ব্যক্তি সচেতন হন। অর্থাৎ প্রতিটা ব্যক্তি যদি আসলে স্বাস্থ্যবান থাকতে চান, তাহলেই হয়তো এটাকে আসলে এই সংখ্যা কমিয়ে আনা সম্ভব। কারণ পরিবেশ ভালো রাখার যে বড় প্রক্রিয়া, সেটা আসলে আমাদের হাতে নেই, সেটা কারোরই হাতে নেই আমাদের। ফলে নিজেকে একটু প্রোটেক্ট করে রাখা, একটু ভালো রাখা, সেই দায়িত্ব আসলে আমাদের। বিশেষ করে উনি বারবার বলেছেন যে কথাটা, সেটা হচ্ছে শিশুদের বিষয়টা। কারণ শিশুদের, একটা 5 বছরের শিশুর ক্ষতি আর 70 বছরের একজন মানুষের ক্ষতি, দুটোর কখনোই তুলনা হয় না আর কি। তো সেই তুলনাতে যদি আমরা যেতে না চাই, আমাদের নিজেদেরই সুস্থ থাকতে হবে, সুন্দর থাকতে হবে। আতিক ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের সময় দিয়েছেন। আপনারা সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং অবশ্যই এই ডক্টর আতিকুল হকের যে
পুরো সাক্ষাৎকার সেটা আপনারা পাবেন আজকের পত্রিকার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। দেখতে থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।